নিতেদা, সবাইকে ডাকুন এক্ষুনি। ম্যাডাম, সবাইকে ডাকতে হবে কেন? সমস্যা তো করেছে, মানে ভুল তো করেছে ওই সজল সাহেব, তাকে ডেকে নিয়ে আসি। যা বলেছি তাই করুন। সবার জানা দরকার যে অফিসে একটা অকর্মা লোক আছে, যে এত বছরে একটা কাজও ঠিকঠাক করতে পারেনি। ম্যাডাম, বিষয়টা তো অলরেডি অফিসে সবাই জানে, আবার নতুন করে কি জানাবেন? আপনাকে যা বলেছি তাই করুন, তা না হলে আপনার নামও কিন্তু রাখা হবে অকর্মার তালিকায়। কি রাখবো নাকি? না 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 ম্যাডাম, সেটা ঠিক হবে না। আপনি বরং অকর্মণ্যর তালিকায় ওই সজল সাহেবকেই রাখুন। তাহলে সজল সহ বাকি সবাইকে ডেকে নিয়ে আসুন, যান এক্ষুনি। এই অফিসের সবচেয়ে অকর্মা লোকটা কোথায়? তাকে দেখছি না, যে গত 4 বছরে একটি কাজও ঠিকঠাক মতো করতে পারেনি। কোথায় সে? দেখি তার চেহারাটা। নিতাইদা, আপনাকে তো বলিনি। ম্যাডাম, ভালো করে দেখুন, আমি নিতাইদা না, আমি সজল। নিতাইদার মতো দাঁত কেলাচ্ছেন তো, তাই আমি ভেবেছি আপনিই নিতাইদা। নিতাইদার মতো হাসলেও আমি সজল, নিতাইদা নই। ঠিকই বলেছেন, আপনি তো নিতাইদা হতেও পারবেন না, কারণ নিতাইদা হতে হলে তো কাজ করতে হবে, তাই না? আর কাজ যে আপনার দু চোখের শত্রু। জি ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, গত 4 বছরে আপনার একটি প্রজেক্টও পাশ হয়নি কেন বলুন তো? জানি আপনার কাছে জবাব নেই, আমিই বলছি। কারণ আপনি মনোযোগী না, ক্লায়েন্টের পছন্দ এবং সময়ের সাথে আপনি তাল মেলাতে পারছেন না, তাই তো? জি ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। সবসময় জি ম্যাডাম, ঠিক বলেছেন ম্যাডাম এসব বলতে লজ্জা করে না? না ম্যাডাম, বিগত 1 বছর ধরে আমি লজ্জা পাওয়া বাদ দিয়ে দিয়েছি। ঠিক, একমাত্র এই কাজটি আপনি ঠিক করেছেন, কারণ যারা অযোগ্য তাদের লজ্জা থাকতে নেই। জি ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। আপনি আগামী 30 দিনের মধ্যে আমাকে লিখিত দিবেন যে কেন আপনাকে আমি এই কোম্পানিতে রাখবো। সামান্য একটা কারণ দর্শানোর জন্য 30 দিন কেন ম্যাডাম? কারণ আপনি এর আগে পারবেন না, আপনার মস্তিষ্ক অকেজো হয়ে গেছে। জি ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। এই, আপনারা হাসাহাসি করছেন কেন? যান, যে যার ডেস্কে যান। ম্যাডাম, কফি দিতে বলবো? যান। কি ব্যাপার ঋতু, আজকে রান্না হয়নি? না, কাজের বুয়া আসেনি আজ। আমার ক্ষুধা লাগছে, যাও জলদি কিছু রান্না করো। কি বললে তুমি? তুমি আমাকে রান্না করতে বলছো? তোমার সাহস তো কম না, দেখছো না আমি কাজ করছি। অফিসের কাজ বাসায় এসে করতে হবে কেন? আর স্বামীর জন্য একবেলা রান্না করলে কি তোমার বসগিরি কমে যাবে? কোথায় ছিলে তুমি এতক্ষণ এত ক্ষুধা নিয়ে? বাসায় এসে আগে আগে রান্না করে নিলেই তো পারতো। আমি কই ছিলাম তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আজকে বুয়া আসেনি, সেটা আমাকে জানানো। আগে জানলে আমি বাইরে থেকে খাবার নিয়ে আসতাম। এখন আমি এই ক্ষুধা পেটে কখন রান্না করব, কখন খাবো? সেটা তোমার ব্যাপার, এখন যাও, আমি কাজ করছি। বাসায় এসেও শান্তি নেই, অফিসে যেমন বাসায় তেমন, আর ভাল লাগতেছে না। তাই তো আমি যে কোম্পানির বস, তুমি সেই কোম্পানির একটা অপ্রয়োজনীয় ফার্নিচার, যা যে কোনো সময় পাল্টিয়ে ফেলা হবে। আমি কোম্পানির একটা অপ্রয়োজনীয় ফার্নিচার? তা নয় তো কি, আমরা একই সময় একই পজিশনে চাকরি নিয়েছিলাম, অথচ তুমি যেখানে ছিলে সেখানেই পড়ে আছো। আর আমি এখন কোম্পানির ম্যানেজার আর তোমার বস। তুমি কিভাবে বস হয়েছো জানি তো আমি। তাই নাকি? কি জানো তুমি? কোম্পানির চেয়ারম্যান যেহেতু মহিলা, সেক্ষেত্রে মহিলা তো অগ্রাধিকার পাবেই। সে অগ্রাধিকার পেয়েই তুমি প্রমোশন পেয়ে গেছো একটার পর একটা। আর আমি তোমার মতো সমান কাজ করেও কোনো প্রমোশন পাইনি। আমি তো এই পজিশনে পড়ে থাকবো, এটাই স্বাভাবিক। ভাগ্যিস কোম্পানির চেয়ারম্যান একজন মহিলা, পুরুষ হলে তো তুমি এখন অনেক নোংরা কিছু বলতে পারতে। আমি নোংরা মানসিকতার হলে তোমাকে চাকরি করবার অনুমতি দিতাম। অনুমতি? তুমি আমাকে অনুমতি দেয়ার কে? আমি স্বাধীন শিক্ষিত একজন নারী, আমার না কারো অনুমতি প্রয়োজন হয় না। আচ্ছা ঋতু, এই তুমি কি সেই তুমি যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম? আমি তোমাকে জীবনের প্রত্যেকটা পদে পদে ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করেছি, আর তুমি নিজে স্বাধীন হয়ে আমাকে পরাধীন করবার চেষ্টা করছো এখন।
ওরে আমার প্রগতিশীল স্বামী রে, শোনো, আমি না খুব ভালো করেই জানি যে তুমি কেন আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করেছিলে। কারণ তুমি জানতে যে তুমি একটা অপদার্থ। আমি ইন্ডিপেন্ডেন্ট হলে তুমি ঘরে বসে বসে খেতে পারবে, তাই আমাকে চাকরি করতে উৎসাহ দিতে। আমার ইন্ডিপেন্ডেন্ট হওয়া নিয়ে তোমার কোনো সমস্যা নেই, তোমার সমস্যা হচ্ছে আমি তোমার বস। এটাই তুমি মানতে পারছো না, ওই যে অতি সাধারণ পুরুষ মেন্টালিটি। আমি যদি সাধারণ পুরুষ মেন্টালিটির হতাম তাহলে বহু আগেই তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিতাম। তুমি আমাকে কিসের ডিভোর্স দিবে? দয়া করে তো আমি সংসার করছি তোমার সাথে। প্লিজ আর দয়া করো না আমাকে, তোমার এই দয়া দিন দিন আমার উপরে বোঝা হয়ে যাচ্ছে। এখন আমার সামনে থেকে যাও তো, মেজাজ খারাপ হয়ে গেছে। হাতের কাছে যা পাবো ছুঁড়ে মারবো তোমার কপালে। যাও সামনে থেকে। তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করোনি, অফিসে সবাই খুব কষ্ট পেয়েছে। ভালো মন্দ আমার চেয়ে তুমি বেশি জানো না। অফিসের ডিসিপ্লিন ঠিক রাখতে হলে বসকে এমন অনেক সিদ্ধান্ত নিতে হবে যা জুনিয়রদের ভালো লাগবে না, কারণ তারা জুনিয়র আর আমি বস। তুমি ভুলে যেও না, মাত্র কদিন হলেও তুমি বস হয়েছো। কারণ আমি যোগ্য তাই বস হয়েছি, আর তোমরা অযোগ্য তাই জুনিয়রই রয়ে গেছো। এত অহংকার করো না ঋতু, এসব পজিশন খুব ঠুনকো, চোখের পলকেই দেখবা পাল্টে গেছে সব। অযোগ্যরা না যোগ্যদের সবসময় অহংকারী ভাবে, আর এটাই তাদের মনের শান্তি। কি ভুল করেছি আমি? একটা অফিসার মেয়ে অফিসের ক্লিনারকে বিয়ে করেছি, আর আমি এটা মেনে নিব? বেশি দিন হয়নি তুমি নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণীতে উঠেছো, তাই বলছি এত শ্রেণী ভেদাভেদ করো না। কখনো শুনেছো নিচু শ্রেণীর লোকদের মুখে এমন কথা? না, শোনোনি, কারণ এসব নিচু শ্রেণীর লোকদের কথা। তোর মনে আছে তুমি কি ছিলে যখন আমি তোমাকে বিয়ে করেছিলাম? সেদিন যদি আমি তোমাকে ঘৃণা করে বিয়ে না করতাম, না তুমি স্বাধীন হতে পারতে, না বস হতে পারতে। এই একটা আফসোস আমার সারা জীবন রয়ে যাবে, তোমাকে বিয়ে করার আফসোস। তোমার নামে তো রহিমা না? জি। ভালো, তোমার চাকরি এখানে হয়ে যাবে। তুমি এক কাজ করো, মনোযোগ দিয়ে এখানে কাজ শুরু করে দাও, আমরা দেখবো, এরপর সিদ্ধান্ত নিব। ভালো কথা। তুমি বেতন কত চাইছো? বেতন নিয়ে কোনো চিন্তা করেন না স্যার, আপনারা ভালো বেতন দেব, খুব আরামায়েশে কাজ করতে পারবেন। ও ঠিকই বলেছে, বেতন নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমাকে একটা চা দিন। অফিসে অনেক কাজ আছে, এখন চা দেওয়ার সময় নাই। এই এক কাপ চা দে তো। জি স্যার, আপনি 1 মিনিট বসেন, আমি এখনই চা আনতেছি। আইসা স্যার, এইটা কেমন কথা? একজন স্যার চাচাইলো অপমান করে দিল, আরেক স্যার চাচাইলো পিনবাটা দৌড়ায় গেল। ওসব তুমি বুঝবে না, কাজ করতে থাকো, ধীরে ধীরে বুঝে যাবে। আইসা স্যার, রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর মানে কিচেন, কিচেন রুম থেকে ক্লিনিং শুরু করবে। ঠিক আছে, যাও কাজ শুরু করো। পরিষ্কার না, আগে চা বানাবো। স্যার, আপনার লিগা স্যার। আপনাকে কে বললো চা বানাতে? এটা তো আপনার দায়িত্ব না। স্যার, আমি জানি চা বানানো আমার কাম না, আমার কাম হইছে ফ্লোর পরিষ্কার করা, ক্লিন করা। কিন্তু স্যার, ওই পিয়নরা যখন আপনার লেগে চা বানায় দিতে রাজি হইল না, তখন আমার কাছে মনে হইলো আমি আপনার 1 কাপ চা বানায় দিই। কেন স্যার, কামটা কি ভালো করি নাই? না, আপনি কাজটি মোটেও ভালো করেননি। বুঝছি স্যার, ক্লিনারের হাত তো এ লেগে আপনার ঘৃণা লাগতেছে, তাই না? মোটেও না রহিমা, এই অফিসে আমার কেউ সেবা যত্ন করলে তার চাকরি থাকে না। স্যার, আমরা হয়েছি ক্লিনার, আমাকেও চাকরির ডর নাই। চাকরির ডর তো আপনি গো,
বাজারে বড় চাকরি কম, এর লেগে আপনি ডরের উপরে থাকেন। আমাগো কি আইজ অফিস, কাল নয়তো রাস্তা ঝাড়ু দিম। আমগো চাকরির কোনো ডর নেই। নেন চা খান। কেউ দেখলে অসুবিধা নেই, চাকরি গেলে আমারটা যাইব। কি ব্যাপার, তোমাকে তো অস্থির দেখাচ্ছে কেন? তুমি সবসময় বলো না যে শ্রেণী ভেদাভেদ না করতে, ঠিকই বলো, কারণ তোমার রুচি বরাবরই নিম্নমুখী। হ্যাঁ, এটা আমি তোমাকে বিয়ে করার পরেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা চলো এক কাজ করি, আমরা ডিভোর্স নিয়ে নেই, কি বলো? ওয়াও, অনবদ্য, খুবই ভালো সিদ্ধান্ত। কবে করবা বলো? আমার তো দেরি সহ্য হচ্ছে না। এত তারা কিসের? ওই ক্লিনার মেয়েটাকে নিয়ে থাকবে তাই? কেন ফালতু কথা বলছো ঋতু? হ্যাঁ, কয়েকদিন আগেই তো আমাদের অফিসের এক মেয়ে ক্লিনার ছেলেকে বিয়ে করলো, কারণ ক্লিনার ছেলেটা হ্যান্ডসাম ছিল, আর এখন ক্লিনার মেয়েটাও দেখতে সুন্দরী, তাই বললাম। ব্যাপার না, বিয়ের যা খরচ তা না হয় আমিই দিব। আর হানিমুনে কোথায় যাবে, কাশ্মীর নাকি সুইজারল্যান্ড? পছন্দের মানুষ হলে কক্সবাজারে হানিমুন করা যায়, কাশ্মীর কিংবা সুইজারল্যান্ড লাগে না। আমি জানতাম তোমার পছন্দ এমন নিচু লেভেলেরই, তাই তো তুমি কোনোদিন আমার সাথে সুখী হতে পারোনি। নিচু মনের নিচু শ্রেণীর মানুষ তুমি। যাক, এতদিনে অন্তত আমাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, আমি এতেই খুশি ঋতু। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু মুক্তি চাই, তোমার কাছ থেকে মুক্তি চাই। হ্যাঁ তাই করবো, তবে তার আগে অফিস থেকে আগে দুজনকে বের করব, তারপর অফিসের বাইরে যে যা খুশি তাই করবো। রহিমা কি করেছে? ওকে কেন বের করবে? আমার অপরাধ আমাকে বের করে দাও। এসব অপরাধ তো আর একা করা যায় না, যা করেছো তোমরা দুজন মিলে করেছো। আর আমার অফিসে এখন নতুন নিয়ম, কোনো সহকর্মীর সঙ্গে পারস্পরিক বা ব্যক্তিগত কোনো সম্পর্ক করা যাবে না। আর তোমরা দুজন তা করে অফিসের নিয়ম ভঙ্গ করেছো, তাই তোমাদের চাকরিও চলে যাবে। ঘনিষ্ঠ সম্পর্ক আমার আর রহিমার? এত পচা ব্রেন নিয়ে তুমি চলাফেরা করো কিভাবে? তোমার আশেপাশের মানুষ টের পায় না তোমার মস্তিষ্ক পচা গন্ধ? এটাই না, ওই ক্লিনার মেয়েটিকে এখনই অফিস থেকে বের করুন, পরে যা হয় তা আমি দেখব। জি ম্যাডাম, অবশ্যই আপনি যা বলবেন সেটাই হবে। আমরা ভয় পাই নাকি ওইসব সিপার টিপারদের? মেয়েটিকে বিদায় করে সজলকে নিয়ে দ্রুত আমার রুমে আসুন, যান, এখনই যান। ম্যাডাম আমাকে ডেকেছে? জি, ডেকেছি এটা বলার জন্য যে আপনার প্রিয় ক্লিনারকে তো অফিস থেকে বের করে দিয়েছি, তাই আমরা মানে আমি আর নিতাইদা মিলে সিদ্ধান্ত নিয়েছি ক্লিনারের পোস্টটা তো খালি আছে, সেখানে আপনাকে নিয়োগ দিই, কি বলেন? আমি খুব খুশি হব ম্যাডাম, ক্লিনারের পোস্টটা অন্তত আমাকে দিন। এই পোস্টে চাকরি করলে নিশ্চয়ই আপনার সামনে আসতে হবে না, ম্যানেজার হয়ে ছোটখাটো কাজে নিশ্চয়ই আমাকে আপনি ডাকবেন না। আমি জানে বাছি, প্লিজ ম্যাডাম এই উপকারটুকু অন্তত আমার করুন। নিতাইদা, তাকে এখন থেকেই ক্লিনারের কাজে লাগিয়ে দেন, যদি সেখানেও ফাঁকিবাজি করে তাহলে একদম অফিস থেকে আউট। জি ম্যাডাম, আমি বুঝিয়ে বলছি। মিস্টার সজল, আগামীকাল থেকে আপনারা এরকম ফর্মাল ড্রেসে মানে অফিসারের মতন আসার দরকার নেই, নর্মাল ড্রেসে আসবেন। ক্লিনারের ড্রেস আছে, সেটা পরে আগামীকাল থেকে ডিউটিতে লেগে যাবে। আগামীকাল কেন, আমি আজ থেকে শুরু করি। আশা করি ক্লিনারের পোশাকের দরকার পড়বে না, আমি এমনিতেই ঠিক আছি। আসি ম্যাডাম। জি ম্যাডাম, ভালোই হয়েছে। আমি ডেস্কে যাই, কিছু কাজ আছে। কাজ ঠিকঠাক মতো চলতেছে তো? জি ঠিকঠাক মতো হচ্ছে। এই যে ঠিকঠাক মতো ঝাড়ু দেন, কোনো জায়গায় যে কোনো ময়লা না পড়ে থাকে। জি স্যার, আমি চেষ্টা করছি, একদম সব ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে আমি কাজও শিখতে যাবো।
তারপরে এই অফিসের সমস্ত আবর্জনা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে তোমার ক্লিনারের পোস্টে চাকরি করতে? তোমার কেমন লাগছে একটা ক্লিনারের লগে পিছনে শেয়ার করতে? কি আর করবো, তুমি তো আমাকে ডিভোর্স দিচ্ছ না। ডিভোর্স আমি কেন দেবো? আমার তো ভালোই লাগছে, একজন সামান্য ক্লিনার হয়ে এত বড় একটা ম্যানেজারের সাথে রুম শেয়ার করছি। আচ্ছা মনে করো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, তারপর তুমি কোথায় থাকবে? কারণ এই ফ্ল্যাটটা তো আমার নামে কেনা। ফ্ল্যাটের অর্ধেক টাকা তো আমি দিয়েছি, আমি চাইলে ফ্ল্যাটের বাকি অর্ধেকে থাকতে পারি। কিন্তু পেপারস তো বলবে অন্য কথা, কারণ পেপারসের কোথাও তোমার নাম নেই। দুনিয়া মানে তো তোমার ফ্ল্যাট না, এই ফ্ল্যাট ছাড়াও দুনিয়ায় অনেক জায়গা আছে, চাইলে সেখানে যাই থাকবো। বুঝতে পেরেছি, ওই রহিম আর বস্তিতে গিয়ে থাকবে, সেটাই তোমার জন্য সঠিক স্থান। তা কবে যাচ্ছ? তুমি আগে ডিভোর্সটা দিয়ে দাও, তারপর না হয় যাবো। গুড, তাহলে তুমি ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নাও, কারণ কাল অফিস শেষে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। নিতাইদা, অফিসে সবাই এত ব্যস্ত কেন? কেন ম্যাডাম, আপনি জানেন না আমাদের চেয়ারম্যান ম্যাডাম আসবেন আজকে অফিসে? চেয়ারম্যান ম্যাম কি আগে কখনো আসেনি? ও ম্যাডাম, আপনি জানেন না আমাদের নতুন চেয়ারম্যান ম্যাডাম, মানে আমাদের সুলতানা চৌধুরী ম্যাডামের মেয়ে জিনাত চৌধুরী ম্যাডাম, উনি তো নতুন চেয়ারম্যান হয়েছেন। ও হ্যাঁ, মেল পাঠিয়েছিল, এখনো দেখিনি। তা চেয়ারম্যানের মেয়ে না বিদেশে ছিল, কবে এলো আর কবে বা চেয়ারম্যান হলো? কই, আমার ভোট তো কেউ নেয়নি। সে কি ম্যাডাম, ভোট তো হয়ে গেছে। কি বলেন নিতাইদা, আমার ভোট তো আমি দেইনি। আপনি ভোট দেননি? আপনার ভোট নেয়নি? না না, এমন তো হওয়ার কথা না। সে যাই হোক, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, চেয়ারম্যান ম্যাডামের আসার সময় হয়ে গেছে, আমার আবার কিছু গোছ কাজ বাকি আছে। রেডি হয়ে নিন। জি ম্যাডাম, আমাকে ডেকেছেন? কি অবস্থা, কেমন আছেন ঋতু রহমান? আসলে আমি ফর্মালিটি পছন্দ করি না, তাই কোনো রিসিপশন নেইনি, সোজা রুমে চলে এসেছি। এখন বলুন আপনার কি অবস্থা? ও হ্যাঁ, আপনি তো আমাকে দেখে অবাক হয়েছেন, আগে সেটাই ক্লিয়ার করি। আমি অফিসে রহিমা সেজে এসেছিলাম অফিসের অবস্থা বোঝার জন্য, কিন্তু অফিসে এসেই যেই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করলাম সেটা হচ্ছে সজল। একটা লোক 4 বছর কোনো কাজ করেনি, কিন্তু বসে বসে ঠিকই বেতন নিয়েছে। এটা কিভাবে সম্ভব ঋতু রহমান? কেন ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে সেটাই আমি বুঝি। সজল আপনার হাজব্যান্ড, তাকে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছেন এই জন্য কারণ বেতনের টাকা তো একই পরিবারে যাচ্ছে, তাই না? অফিসের যে লস হয়েছে তার হিসাব কে দিবে? 4 বছরে সজলকে যে বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হয়েছে তার ক্ষতিপূরণ কে দিবে? 30 মিনিটের মধ্যে একটা কারণ দর্শানো চিঠি আমার টেবিলে দেখতে চাই। আপনি এখন যেতে পারেন। ওকে ম্যাডাম। জি ম্যাডাম। নিতাইদা, সজল কোথায়? সজল, ওর তো কাজ শেষ, হয়তো বাইরে কোথাও গিয়েছে। বাইরে আছে মনে হয়। চেয়ারম্যান আসছে, আর সজল বাইরে কি করে? চেয়ারম্যানের সাথে একজন ক্লিনারের কি সম্পর্ক? আর চেয়ারম্যান ম্যাডাম আসছেন, ওখানে ক্লিনার কি করবে? ওখানে তো বড় বড় বসদের যাওয়ার কথা, তাই না? নিতাইদা, আপনি সজলকে যেখান থেকে পারেন খুঁজে নিয়ে আসেন প্লিজ। জি, আমি দেখছি ও কোথায় আছে। ম্যাডাম, ওরা চলে আসছে। আরে আসুন। সজল সাহেব, সবই তো শুনলেন, এখন আপনি কি বলতে চান? ম্যাডাম, ঋতু ম্যাডামের কোনো দোষ নেই, সব দোষ আমার।
আমি 4 বছর থেকে বসে বসে বেতন নিয়েছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, আপনি ঋতু ম্যাডামকে ক্ষমা করে দিন। সম্ভব হলে আমি সবকিছুর ক্ষতিপূরণ দিতে রাজি আছি। এই ব্যাপারে অবশ্য ম্যাডাম আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারবো না। সজল সাহেব, আমি তাকে ক্ষমা করে দিতাম যদি সে আপনাকে বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার মতো ভুলটা করতো, কিন্তু সে যেটা করেছে এটা কোনো ভুল নয়, এটা একটা ক্রাইম। ক্রাইম? কি বলছেন ম্যাডাম, কি করেছে ঋতু? আমি এই অফিসে ক্লিনার হয়ে আসার পর থেকে আপনার উপর বিশেষ নজর রাখি। আপনার প্রতি অফিসের প্রতিটা লোকের এত অবহেলা অবজ্ঞা দেখে আমি ভাবতে বাধ্য হয়েছি যে একটা লোক এত অকর্ম, তারপরও তার চাকরি যাচ্ছে না কেন। তারপর আমি নিতাইদার সাহায্য নিয়ে আপনার 4 বছরের সকল প্রজেক্ট ও ডিজাইন বের করি, আর সেগুলো বাসায় বসে বসে স্টাডি করি। সেখান থেকে যা বুঝলাম, আপনার স্ত্রী মানে আমাদের ম্যানেজার ঋতু রহমান ডে বাই ডে আপনার সাথে প্রতারণা করে আসছে। না না ম্যাডাম, আমার স্ত্রী রাগী, এটা আমি স্বীকার করি, কিন্তু সে আমার সাথে প্রতারণা করতে পারে না। সজল সাহেব, শুরু থেকে এখন পর্যন্ত আপনার প্রতিটি ডিজাইন প্রজেক্ট আমি দেখেছি। আমার তো ভাবতেই অবাক লাগছে যে এই প্রজেক্টগুলো রিজেক্ট হয় কিভাবে। আমি আরো গভীরে গেলাম, গভীরে গিয়ে যা জানতে পারলাম তা ভেবেই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। একজন স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে এত প্রতারণা করতে পারে? ম্যাডাম, উনি আসলে লোক ভালো, আমি একে বহুবার বোঝানোর চেষ্টা করেছি। আপনার ডিজাইনগুলো পাস হচ্ছে, কিন্তু সেগুলো ঋতু ম্যাডামের নামে। কিন্তু নিতাইদা এটা কি করে সম্ভব? আপনার প্রতিটা ডিজাইন শুরুটা অথবা শেষটা কিছু পরিবর্তন করে ঋতু নিজের নামে হেড অফিসে পাঠাতো, আর আমি এটা বুঝেছি আপনার অরিজিনাল ডিজাইনগুলো দেখে। অথচ ম্যাডাম, সজল ছাড়ের প্রতিটি ডিজাইন দেখা মাত্রই রিজেক্ট করে দিত ঋতু ম্যাডাম, আর এমন ভাব দিত যাতে করে ওই সজল সাহেব ওই বিষয়টাতে আর কোনো মনোযোগী নিবিষ্ট করতে পারত না। তারপরও সে ডিজাইন হুবহু কপি করে নিজের নামে পাঠিয়ে দিত। হ্যাঁ ম্যাডাম, ঋতু ম্যাডাম সেই প্রজেক্টগুলো এমনভাবে সজল সাহেবের দিকে ছুঁড়ে মারত যাতে করে সজল সাহেব সেগুলো নিয়ে আর কোনো রকমের চিন্তাই না করে। জি দেখেছি। ওটা আপনি কি করেছেন সজল? সেম এরকম ডিজাইন আমাকে আরো অনেকেই দিয়েছে। আমি নিজেও এর চেয়ে অনেক ভালো ডিজাইন করেছি, যা দেখলে আপনার নিজেরই মনে হবে যে আপনি আমারটা কপি করেছেন। দেখবেন আমারটা? না না, দেখার দরকার নেই, তার চেয়ে বরং আমি আরেকটা বানাবো। একটু মাথা খাটান সজল, আরো আপডেট হতে হবে। ঠিক আছে, আসি। ঋতু রহমান, সিআরপি গ্রুপের প্রজেক্টটা আপনি কবে জমা দিয়েছিলেন? ম্যাডাম, জুনের 17 তারিখ। মজার ব্যাপার হলো সিআরপি গ্রুপের প্রজেক্টটা আপনি হুবহু জমা দিয়েছেন, সামান্য পরিবর্তনও করেননি। ডাইরেক্ট চুরি। সজল সাহেবের মনের অবস্থা এমন হয়েছে যে কোনো প্রজেক্টের ব্যাপারেই উনি আর মনোযোগ দিতে পারতেন না। আমি সজল সাহেবকে অনেকবার বুঝিয়েছি যে আপনার প্রজেক্টগুলো পাস হচ্ছে, কিন্তু সেগুলো ঋতু ম্যাডামের নামে। এই সব কিছুই মিথ্যা। আমি ঋতুকে কোনো প্রজেক্ট দিইনি, যা করার সব ঋতু নিজেই করেছে। এই কেমন মানুষ, কোনো অন্যায় প্রতিবাদ করলো না? এই কেমন স্বামী নিজের স্ত্রীর জন্য নিজেকে পুরো অকর্মা প্রমাণ করলো? ম্যাডাম, সজল সাহেব সব অপবাদ হাসি মুখে মেনে নিতেন। জিজ্ঞেস করলে বলতেন, বাদ দেন তো নিতাই সাহেব, এসব দিয়ে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে এত হিসেব করে কি লাভ? তাছাড়া একজন তো সফল হচ্ছে। তার মানে ঋতু, আপনি মানুষটাকে মানসিকভাবে পঙ্গু করতে চেয়েছেন। এর সাজা প্রচলিত আইনে কি আছে সেটা আমি জানি না। এত কিছুর পরে সজল সাহেব আপনাকে ছেড়ে দিল, আমি আপনাকে ছাড়বো না। আপনি এখনই এখান থেকে বের হয়ে যান, যান। নিতাইদা, আচ্ছা তাহলে আমাদের
সজল, এই ফ্লোরের ময়লার মতো তুমি আমার মনের সকল ময়লা মুছে পরিষ্কার করে দাও। তোমার মনের ময়লা তো আমি পরিষ্কার করতে পারবো না, ওটা তোমাকেই করতে হবে। প্লিজ সজল, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ।